বিদ্যুৎ চৌম্বকীয় শক্তি ছাড়াও সবল কিংবা দুর্বল নিউক্লিয়ার শক্তি হতে পারে। এখন পদার্থবিজ্ঞানের পরিসর। স্কোপ অফ ফিজিক্স। পদার্থবিজ্ঞান যেহেতু বিজ্ঞানের প্রাচীনতম শাখা এবং সবচেয়ে মৌলিক শাখা, শুধু তাই নয়, বিজ্ঞানের অন্যান্য শাখা কোনো না কোনোভাবে এই শাখাকে ভিত্তি করে গড়ে উঠেছে। বলছে যে বিজ্ঞানের যে বাকি শাখাগুলো আছে সেই শাখাগুলো পদার্থবিজ্ঞানকে ভিত্তি করে গড়ে উঠেছে। তাই খুব স্বাভাবিকভাবেই পদার্থবিজ্ঞানের পরিসর অনেক বড়। মানে এখানে পদার্থবিজ্ঞানের ভূমিকাটা সবচেয়ে বড় হিসেবে ধরে নিয়েছে। শুধু তাই নয়, পদার্থবিজ্ঞানে নানা সূত্রকে ব্যবহার করে নানা ধরনের প্রযুক্তি গড়ে উঠেছে, সেগুলো আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করি। শেষ অধ্যায়ে চিকিৎসা বিজ্ঞানে ব্যবহার করা হয় সেরকম বেশ কয়েকটি যন্ত্রের উদাহরণ দেওয়া হয়েছে। মানে এই যে পদার্থ বইয়ের লাস্টের অধ্যায়ে আমাদের যন্ত্রপাতি, আমাদের চিকিৎসা বিজ্ঞানে যেগুলো ব্যবহার করা হয় সেগুলো সম্পর্কে আমাদের বিস্তারিত ধারণা দেওয়া আছে। বর্তমান সভ্যতার পেছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে ইলেকট্রনিক্সের, এবং এই প্রযুক্তিটি গড়ে ওঠার পেছনেও সবচেয়ে বড় অবদান হচ্ছে পদার্থবিজ্ঞানের। দৈনন্দিন জীবনযাত্রা ছাড়াও যুদ্ধের তাণ্ডব লীলা থেকে শুরু করে মহাকাশ অভিযান, এরকম প্রতিটি ক্ষেত্রেই পদার্থবিজ্ঞানের ব্যবহার রয়েছে। শুধু তাই নয়, জ্ঞান বিজ্ঞানের অন্যান্য শাখা এবং পদার্থবিজ্ঞানকে একত্র করে নিয়মিতভাবে নতুন নতুন শাখা গড়ে উঠেছে, যেমন অ্যাস্ট্রোলজি। এগুলো হচ্ছে পদার্থবিজ্ঞানের নতুন শাখাগুলো। অ্যাস্ট্রোনমি ও পদার্থবিজ্ঞান মিলে অ্যাস্ট্রোফিজিক্স তৈরি হয়েছে। জৈব প্রক্রিয়া ব্যাখ্যা করার জন্য জীববিজ্ঞান এবং পদার্থবিজ্ঞান ব্যবহার করে গড়ে উঠেছে বায়োফিজিক্স। জীববিজ্ঞান আর পদার্থবিজ্ঞান ব্যবহার করে যেটা শাখাটা তৈরি হয়েছে সেটা হচ্ছে বায়োফিজিক্স। রসায়ন শাখার সাথে পদার্থবিজ্ঞান শাখার সম্মিলনে জন্ম হয়েছে কেমিক্যাল ফিজিক্স। এগুলো এক একটা আসলে বই আছে, যখন তোমরা হায়ার লেভেলে যাবা তখন দেখতে পাবো যে বায়োফিজিক্স, কেমিক্যাল ফিজিক্স, তারপরে অ্যাস্ট্রোফিজিক্স, এগুলো একটা বই, এক একটা বইয়ের নাম। এগুলা বিজ্ঞানের এক একটা শাখা। ভূতত্ত্বে ব্যবহার করার জন্য পদার্থবিজ্ঞান ব্যবহার করে তৈরি হয়েছে জিওফিজিক্স। ভূতত্ত্বে মানে মাটিতে, মাটি সংক্রান্ত যেগুলা, সেটা হচ্ছে জিওফিজিক্স। এবং চিকিৎসা বিজ্ঞানে পদার্থবিজ্ঞান ব্যবহার করে গড়ে উঠেছে মেডিকেল ফিজিক্স। কাজেই পদার্থবিজ্ঞানের পরিসর সুবিশাল এবং অনেক গভীর। পঠন পাঠনের সুবিধার জন্য আমরা পদার্থবিজ্ঞানকে দুটি মূল অংশে ভাগ করতে পারি। পদার্থবিজ্ঞানকে কয়টি মূল অংশে ভাগ করতে পারি? দুইটা। একটা হচ্ছে ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞান আর একটা হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান। ক্লাসিক পদার্থবিজ্ঞান কাকে বলে? জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে। ক্লাসিক পদার্থবিজ্ঞান এর মাঝে রয়েছে বলবিজ্ঞান, শব্দবিজ্ঞান, তাপ এবং তাপগতি বিজ্ঞান, বিদ্যুৎ ও চৌম্বক বিজ্ঞান এবং আলোক বিজ্ঞান। বলবিজ্ঞান বলতে বস্তুর বল নিয়ে যেখানে যে বিজ্ঞানে আলোচনা করা হয়েছে। শব্দবিজ্ঞান বলতে শব্দ সম্পর্কে। তাপ এবং তাপগতি, ঠিক আছে, তাপ সম্পর্কিত। এগুলো হচ্ছে গিয়ে এক একটা বিজ্ঞানের অংশ। পদার্থবিজ্ঞানের এক একটা মনে করো খণ্ড খণ্ড, ঠিক আছে। আধুনিক পদার্থবিজ্ঞান, কোয়ান্টাম বলবিজ্ঞান। কোয়ান্টাম হচ্ছে একটা বিজ্ঞানীর নাম। কোয়ান্টাম বলবিজ্ঞান এবং আপেক্ষিক তত্ত্ব ব্যবহার করে যে আধুনিক পদার্থবিজ্ঞান গড়ে উঠেছে সেগুলো হচ্ছে আণবিক ও পারমাণবিক
আণবিক ও পারমাণবিক পদার্থবিজ্ঞান, নিউক্লিয় পদার্থবিজ্ঞান, কঠিন অবস্থার পদার্থবিজ্ঞান এবং পার্টিকেল ফিজিক্স। এগুলো হচ্ছে অণুপরমাণু বিষয় নিয়ে। আমরা আগেই বলেছি পদার্থবিজ্ঞান কিংবা বিজ্ঞানের অন্যান্য শাখাকে ব্যবহার করে পৃথিবীতে নানা ধরনের প্রযুক্তি গড়ে উঠেছে। এই প্রযুক্তি ব্যবহার করে আমরা আমাদের জীবনকে সহজ এবং অর্থপূর্ণ করে তুলেছি। আবার কখনো কখনো ভয়ঙ্কর কিছু প্রযুক্তি বের করে শুধু নিজের জীবন নয়, পৃথিবীর অস্তিত্ব বিপন্ন করে তুলেছি। যে পারমাণবিক যেগুলো অস্ত্র আছে, হ্যাঁ, সেগুলো দিয়ে আমাদের কি জীবন বিপন্ন হয় না? জীবন অনেক সময় অকারণে অপ্রয়োজনীয় প্রযুক্তি গড়ে তুলে পৃথিবীর সম্পদ নষ্ট করার সাথে সাথে আমাদের পরিবেশকে দূষিত করে ফেলছি। পরিবেশকে বিভিন্ন নানাভাবে দূষিত করে ফেলছি, যেগুলো আমাদের প্রয়োজন নয়, অপ্রয়োজনীয়ভাবে। কাজেই মনে রেখো, প্রযুক্তি মানেই কিন্তু ভালো নয়। প্রযুক্তি মানেই যে ভালো এরকম না, বিভিন্ন প্রযুক্তির খারাপ দিকও আছে। পৃথিবীতে ভালো প্রযুক্তি যেরকম আছে, ঠিক সেরকম খারাপ প্রযুক্তিও আছে। কোনোটি ভালো এবং কোনোটি খারাপ প্রযুক্তি, সেটা কিন্তু তোমাদের নিজেদের বিচার বুদ্ধি ব্যবহার করে বুঝতে হবে। আমরা খারাপ প্রযুক্তি ব্যবহার করব না, ঠিক আছে? পদার্থবিজ্ঞান একদিনে গড়ে ওঠেনি, শত শত বছরে গড়ে উঠেছে। পদার্থবিজ্ঞানীরা তাদের চারপাশের রহস্যময় জগৎকে দেখে প্রথমে কোনো একটা সূত্র দিয়ে সেটা ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। পরীক্ষা নিরীক্ষা করে সেই সূত্রকে কখনো গ্রহণ করা হয়েছে, কখনো পরিবর্তন করা হয়েছে, আবার কখনো পরিত্যাগ করা হয়েছে। এভাবে আমরা পদার্থের ক্ষুদ্রতম কণা থেকে শুরু করে মহাবিশ্বের বৃহত্তম আকার পর্যন্ত ব্যাখ্যা করতে শিখেছি। এই শেখাটা হয়তো এখনও পূর্ণাঙ্গ নয়, কারণ বিজ্ঞানের কোনো শেষ নাই, ঠিক আছে? বিজ্ঞান শুরু আছে, এটা এখনও আমরা যদি বলি যে আমরা বিজ্ঞানকে সম্পূর্ণরূপে জেনে ফেলেছি, তাহলে সেটা ভুল হবে। কারণ বিজ্ঞান এখনও আমাদের জানার বাহিরে অনেক কিছু আছে, যেগুলো আমরা জানতে পারিনি এখনও। বিজ্ঞানীরা সেটাকে পূর্ণাঙ্গ করার চেষ্টা করছেন, যেন কোনো একদিন অত্যন্ত অল্প কিছু সূত্র দিয়ে আপাত দৃষ্টিতে ভিন্ন ভিন্ন বিষয়ের সব কিছু ব্যাখ্যা করা সম্ভব হয়ে যাবে।